হুম 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 হুম। স্যার আমি আমি স্যার আমি আমার অথরিটির কাছে আমি যেহেতু বিভাগীয় কোঅর্ডিনেটর। স্যার এক্সট্রিমলি সরি, হ্যাঁ, যে আমি আসলে 15 মিনিট লেট হয়ে গেছে। হিমেল। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে একজন ফোন দিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সাথে কথা বলতে বলতে আমার আসলে দেরি হয়ে গেল। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, স্যার এটা প্রবলেম উচিত, নাই। এটা উচিত হয় নাই। একজন না না স্যার, এটা কোনো বিষয় না স্যার। এখন বিষয় হচ্ছে যে আর কেউ আছে এই কোর্সে? আর কেউ তো দেখতেছি না স্যার। আমরা দুজন তো। আর কেউ তো মনে হয় নাই, তাহলে আমরা ডিরেক্ট শুরু করে দেই না? জি হিমেল। স্যার। জি স্যার, আমরা শুরু করি। মিড পরীক্ষা কেমন দিছো? স্যার খুব বেশি ভালো না স্যার, আমি তো আসলে ক্লাস করেছিলাম না, এই জন্য স্যার ভালো বুঝতে পারি মানে দিতে পারিনি স্যার। ক্লাস করলে এবার তো স্যার ঠিক হয়ে যাবে না। তাইলে আমাদের এখানে এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কে? সারোয়ার পারভেজ। জি স্যার। আচ্ছা, ক্লাসটা সরি 10 মিনিট লেটে শুরু হয়ে গেছে, একটু একজন অফিসিয়াল ফোন আসছিল এবং পাশাপাশি ইন্টারনেটের একটু প্রবলেমের কারণে। হ্যাঁ, আমরা 10 মিনিটের দিক বাড়ায় করবো না, স্যার কোনো অসুবিধা নেই। শীট দেখা যাচ্ছে না তো? শীট দিচ্ছেন নাকি স্ক্রিনে? কিছু দেখা যাচ্ছে না। সব দেখা যাবে, কিন্তু সবাই আসুক না একটু। তাহলে পড়াশোনা কেমন ও হচ্ছে আচ্ছা। তোমাদের, বলো? অনলাইনে ক্লাসের কেমন স্যার, মজা পাচ্ছ? স্যার জবের পড়াশোনা করতেছি খুব বর্তমানে, ক্লাস জবের পড়াশোনার জন্য আমি মিস করছি। আর তুমি তো সবসময় বরাবরের মতোই ভালো মতো পড়াশোনা করো, কিন্তু তুমি আসলে আউটপুট কতটুকু আনতে পারছো আমার এটাই সন্দিহান। এটা তোমারে আমি ওইভাবে বলবো না, কারণ তুমি বাসায় গেলে হারায় যাও, এটাই হচ্ছে তোমার দোষ। স্যার বাসায় গেলে আমাদের হিমেল বাসা আলিম গ্রামের হারায় দিকে যায়। তো, গ্রামের দিকে তো স্যার একটু নেটওয়ার্ক। হ্যাঁ, অজুহাত তো এটা অটো রেডি থাকে, যেমন ইমেল গেলে অটো অ্যান্সার আসে, এরকম একটা অজুহাত অটোমেটিক রেডি থাকে। যাই হোক হিমেল আলিম, আমরা কালকে বুঝে নিচ্ছি যে তুমি কি বুঝাইতে চাচ্ছ, আর আমরা কি বুঝছি এটাও আমরা বুঝছি। আমাদের না বুঝছি তা না। হ্যাঁ, এটা আমরা সবই বুঝছি। আচ্ছা, এখন এই সারোয়ার পারভেজ, স্যার, জি স্যার। আমরা আজকে ডাটা কালেক্টের জন্য যে স্যাম্পলিং প্রয়োজন হয়, সেই স্যাম্পলিং এবং জি স্যার। স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর গুলো সম্বন্ধে আলোচনা করব। কি বলছি বলো? ডাটা কালেকশনের স্যাম্পলের জন্য যে প্রসিডিউর মানে এই জন্য স্যার আমরা কথা বলবো। হ্যাঁ, ডাটা কালেকশনের জন্য যে স্যাম্পল নেওয়া হয় এর প্রসিডিউর সম্পর্কে কথা বলা হবে। তাইলে ওকে।
সঞ্জিতা, হিমেল, জি স্যার। দেখা যায় স্যাম্পলিং ডিজাইন প্রসিডিউর এন্ড স্ট্যাটিস্টিক্যাল কনসিডারেশন দেখা যায়। জি জি তাহলে আমরা স্যাম্পল এবং পপুলেশন এটা নিয়ে মনে হয় একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, পপুলেশন হচ্ছে যে অ্যাগ্রিগেট অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, aggregate of all the elements that share common set of characteristics and comprise the universe for the purpose of marketing research problem. আচ্ছা, পপুলেশন আর স্যাম্পলের মধ্যে পার্থক্য কি? আমরা এর আগে দেখছি যে অনেকগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি হচ্ছে পপুলেশন, সেখান থেকে অল্প কয়েকজনকে সিলেক্ট করাই হচ্ছে স্যাম্পল। আমরা যদি দেখি যে আমাদের, আমি উদাহরণ দিয়েছিলাম যে আমাদের শরীরে যদি 5 থেকে 6 লিটার রক্ত থাকে, তাহলে সেখান থেকে আমরা যখন কালেকশন করতে যাই, তো সেখানে তো আমরা কি বলি, এক সিরিঞ্জ রক্ত নিয়ে আমাদের যাবতীয় টেস্ট সম্পন্ন হয়, তাই না? কি বলা থাকে ওখানে, যে স্যাম্পল কালেকশন রুম, তাই কি না? তো এ সাবগ্রুপ অফ দ্য পপুলেশন সিলেক্টেড ফর পার্টিসিপেশন ইন দ্য স্টাডি। তো আমরা ওই 5-6 লিটার রক্ত থেকে এক সিরিঞ্জ রক্ত নিয়ে আমরা কি স্যাম্পল টেস্ট করি, টেস্ট করে আমরা বলি যে হ্যাঁ তোমার কোভিড-19 পজিটিভ, না তোমার ডেঙ্গু পজিটিভ, না অন্য কিছু পজিটিভ, না অন্য কি। হ্যাঁ, এরপরে যেটা আমাদের স্যাম্পলিং ডিজাইন প্রসেসের মেইন যে টার্গেট পপুলেশন প্রথমে সিলেক্ট করতে হয়, ডিফাইন দ্য টার্গেট পপুলেশন, দেন ডিটারমাইন দ্য স্যাম্পলিং ফ্রেম, সিলেক্ট দ্য স্যাম্পলিং টেকনিক, ডিটারমাইন দ্য স্যাম্পল সাইজ অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য স্যাম্পলিং প্রসেস। তো এইটা হচ্ছে যে স্যাম্পলের স্যাম্পলিং ডিজাইনের প্রসেস। তো আমরা মূলত টার্গেট পপুলেশন কারা, যে আমরা কাদের কাছ থেকে ডেটা কালেক্ট করব, তাই না? যদি আমরা ডেটা কালেক্ট করি তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রেমটা কি হবে? স্যাম্পলিং ফ্রেম বলতে কি বোঝায়, যে ওই এলাকার জনসংখ্যা কতজন হবে, সেটা 5,000 না 10,000, তাহলে সেখান থেকে আমরা কিভাবে কোন স্যাম্পল ইউজ করে, স্যাম্পলিং টেকনিক ইউজ করে স্যাম্পলটাকে কালেক্ট করব, এবং কতজন স্যাম্পল নেব। 5,000 মানুষ আছে, তাহলে সেখান থেকে আমরা কতজন স্যাম্পল নিব, এবং ফাইনালি আমরা কিভাবে স্যাম্পলিং প্রসেসটার এক্সিকিউশন করব। হ্যাঁ, তাহলে এই হচ্ছে টার্গেট পপুলেশনের বিষয়। এখন স্যাম্পলিং ফ্রেমটা কি? এ লিস্ট অর সেট অফ ডিরেকশন ফর আইডেন্টিফাইং দ্য টার্গেট পপুলেশন। দ্যাট মিনস স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে আমাদের অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির এগ্রি বিজনেস ডিপার্টমেন্টে 250 স্টুডেন্ট আছে, দ্যাট ইজ স্যাম্পলিং ফ্রেম। এখান থেকে আমরা 20 জনকে সিলেক্ট করব স্কলারশিপের জন্য। সেই 20 জন কারা হবে, কোন স্যাম্পলিং টেকনিক দ্বারা আমরা 20 জন সিলেক্ট করব, সেটা হচ্ছে আমরা এই স্যাম্পলিং ডিজাইনের দেখব। ঠিক আছে, তাহলে স্যাম্পলিং ফ্রেমটা কি? যে লিস্ট অর সেট অফ ডিরেকশন ফর আইডেন্টিফাইং দ্য টার্গেট পপুলেশন। হ্যাঁ, তো এখানে অনেক কথাই আছে। আমরা স্যাম্পলিং টেকনিক গুলো আমরা কিভাবে নিব, স্যাম্পলিং টেকনিক কতগুলা, হ্যাঁ, এবং স্যাম্পল সাইজ আমরা কতজন নিব, কি কি বিষয়গুলো সেখানে সংযুক্ত থাকে। স্যার। এই স্লাইডটা দেখো, যে ক্লাসিফিকেশন অফ স্যাম্পলিং টেকনিক। হ্যাঁ, আমরা এই কে কথা বলে এত, স্যাম্পলিং টেকনিক হচ্ছে 2 ধরনের। আমরা এই লেকচারটাতে শুধুমাত্র আমাদের ওই কোশ্চেনিয়ার আমরা ডিজাইনের আগের ক্লাসে আমরা জেনেছি, ক্লাসিফিকেশন অফ স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে আমরা জানবো যে আমরা এই কোশ্চেনিয়ারটা দিয়ে যে ডাটাটা কালেক্ট করব, সেই ডাটা সেটটা কালেক্ট করার কোন কোন স্যাম্পলিং টেকনিক আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো স্যাম্পলিং টেকনিক মূলত 2 ধরনের, একটা হচ্ছে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, আর একটা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে কি কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। ঠিক আছে,
তো এর মধ্যে এই চারটা কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, মানে কি কনভেনিয়েন্স, জাজমেন্টাল, কোটা এবং স্নোবল স্যাম্পলিং কে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক বলা হয়। আর বাকিগুলো কি প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। কোনগুলো সেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্রাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং এবং আদার কিছু স্যাম্পলিং আছে। তো আমরা এই প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক কাকে বলে এবং কত প্রকার সেগুলো নিয়ে একটু জানবো। আচ্ছা, এই যে একটা কথা, নন প্রবাবিলিটি এটা কি কি ক্ষেত্রে ইউজ হয়? পার্সোনাল জাজমেন্ট অফ দ্য রিসার্চার ইজ ইউজড রাদার দ্যান সেন্স টু দ্য সিলেক্ট এলিমেন্ট। নন প্রবাবিলিটিতে রিসার্চারের স্বাধীনতা থাকে যে কিভাবে সে স্যাম্পল সিলেক্ট করবে, ঠিক আছে? মানে তুমি তোমার জাজমেন্ট দিয়ে, তুমি তোমার জ্ঞান অনুযায়ী, তুমি তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, তোমার নলেজ অনুযায়ী তুমি স্যাম্পলকে সিলেক্ট করবা, ঠিক আছে? আর প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা কি? এটা সিলেক্টেড বাই চান্স, লটারি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের একটা অন্যতম উদাহরণ, যেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একটা এক্সাম্পল। যেমন আমরা যদি বলি লটারিতে 10 লক্ষ লোক লটারির টিকিট কাটছে, সেখানে আমরা কি করি? লটারি করে ওই যে টাকা ঘুরায় তারপরে ওখান থেকে আমরা সিলেক্ট করি, তাই না? তো ওখানে কি সিলেক্টেড বাই চান্স, মানে তোমার সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, এখানে তোমার কোনো হাত থাকে না, ঠিক আছে? যেটা প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তার একটা উদাহরণ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। যেমন লটারির টিকিট কেটে যারা লটারি পায়। বোঝা গেছে কথা? জি স্যার। আরো বুঝবা। এরপরে আর একটা বিষয় হচ্ছে যে কনভিনিয়েন্স স্যাম্পলিং টেকনিক। এই কনভিনিয়েন্স স্যাম্পলিং টেকনিকটা কি? নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের একটা উদাহরণ। কনভিনিয়েন্স স্যাম্পলিং টেকনিকটা কি? যে সিলেকশন অফ দ্য স্যাম্পলিং ইউনিট ইজ লেফট টু দ্য ইন্টারভিউয়ার, রাইট প্লেস, রাইট টাইম, ইনএক্সপেন্সিভ, কুইক, ক্যান বি ইউজ ফর এক্সপ্লোরেটরি রিসার্চ। কনভিনিয়েন্স স্যাম্পলিং টেকনিক হলো যে আমি খুলনার থেকে ওই ধরো যে যারা কাঁকড়া চাষ করে তাদের ফার্মারদের প্রফিটেবিলিটি জানার জন্য একটা রিসার্চ করব। তো এখন এখানে খুলনাতে তো অনেক জায়গা আছে, সেখানে আমি একটা নির্দিষ্ট এলাকাকে সিলেক্ট করে কিছু ফার্মারকে সিলেক্ট করে আমার ইচ্ছে মতো স্যাম্পলিং ইউনিট সিলেক্ট করে আমি সেখান থেকে ডেটা কালেক্ট করব। ধরো ওই যে হিমেলের এলাকা খুলনার থেকে বা বাগেরহাট থেকে বা ওর গ্রামে ওখান থেকে যে ফার্মার যারা আছে তাদের কাছ থেকেই আমি ডেটা কালেক্ট করলাম। তো এটা এখানে কোনো ধরনের মানে প্রবাবিলিটি নাই যে যে কেউ চাইলেই এখানে মানে এখানে কারো বাদ দেওয়ার সুযোগ থাকে না। মানে তুমি রিসার্চার, তুমি যার যার কাছ থেকে ডেটাটা কালেক্ট করবা, এখানে লটারির কোনো অপশন নাই, ঠিক আছে? কনভিনিয়েন্স মানে তোমার ইচ্ছা মতো তাদেরকে কনভিনিয়েন্স করে তুমি ডেটা কালেক্ট করবা। জাজমেন্টাল স্যাম্পলিং, এটা ওয়ান কাইন্ড অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, যেখানে সিলেকশন তার জ্ঞান, তার আইডিয়া দিয়ে হ্যাঁ এই ডেটা কালেক্ট করবে রেসপন্ডেন্টের কাছ থেকে। এখানে ওই যে লটারির কোনো বিষয় নাই। লটারির বিষয় নাই বলতে আমি এজন্যই বলছি যে সবার একটা ইকুয়াল চান্স আছে এই জাজমেন্টাল স্যাম্পলিং এর আন্ডারে অন্তর্ভুক্ত হওয়ার। আরো সামনে ক্লিয়ার হবে কথাগুলা। কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং বলতে বোঝাই যায় যে যদি আমরা যাদেরকে নিব তাদের একটা ক্যাটাগরি থাকে। যেমন আমরা যদি এখন ওই ডিপ্লোমা ইন এগ্রিকালচার স্টুডেন্টদেরকে আমাদের এখানে ভর্তি করানোর জন্য চেষ্টা করি, তাহলে অবশ্যই এই যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা এটিআই, এটা কি? এটা এই স্টুডেন্টদের কাছ থেকে তথ্য নেওয়াটা যে বিবিএ এগ্রি বিজনেস সাবজেক্টে তুমি পড়তে চাও কিনা, কি কি কারণে তুমি পড়তে চাও, যদি আমরা তথ্য নিতে যাই তাহলে শুধুমাত্র যদি আমরা ডিপ্লোমা ইন এগ্রিকালচারকে টার্গেট করি তাহলে সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। কারণ এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন এগ্রিকালচার ছাড়া অন্য কেউ আমরা কারো কাছে তথ্য নিব না, ঠিক আছে? তাদের একটা বয়স, তাদের একটা পড়াশোনা, তাদেরকে আমরা কিসের ভিত্তিতে কোটা স্যাম্পলিং এর আন্ডারে আনলাম? তাদের শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এই আন্ডারে। হ্যাঁ, এছাড়াও ধরো কোনো ব্যক্তি বা ইয়ার এজ হইতে পারে। হ্যাঁ,
এই শুরুতেই একদিনে এটা ক্লিয়ার হবে না, বুঝছো? আমরা এই ক্লাসটা 2 দিন মিনিমাম আলোচনা করব। আচ্ছা, এই মূলত নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর এই ইয়াগুলা। এরপরে আসো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, যেটাকে বলা হয় অন্যতম একটা হচ্ছে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ধরো এই 250 স্টুডেন্টের মধ্যে আমরা যে 20 জনকে স্কলারশিপ দেব, সবারই একটা ইকুয়াল চান্স আছে সিলেকশন হওয়ার, তাই না? কে হইতে পারে আমরা জানি না। 250 জনের নাম একটা ইয়ার মধ্যে, কার্টুনের মধ্যে কি একটা বক্সের মধ্যে ঘুরে আমরা ঘুরে ঘুরে ওখান থেকে র্যান্ডমলি আমরা সিলেক্ট করতেছি। 20 জনের নাম আমরা নিলাম, এর মধ্যে ধরো হিমেল আর সানজিদা সিলেক্ট হয়ে গেল, বাকিগুলো তার ফ্রেন্ড হয়ে গেল বাদ। তার মানে কি সম্ভাবনা সবারই থাকে এখানে সিলেক্ট হওয়ার, বাট ওই নন প্রবাবিলিটিতে সেটা থাকে না। কারণ কি ওখানে রিসার্চার ধরে ধরে, এখন আমি যদি এই 250 স্টুডেন্টের মধ্যে 20 জনকে সিলেক্ট করি যে না আমরা শুধু 191 ব্যাচ থেকে দেব, 191 এবং 192 বা 183 ব্যাচ থেকে, তার মানে কি সেখানে সবার ইকুয়াল চান্স অফ সিলেকশন, মানে যেটা মানে সবার সিলেক্ট হওয়ার সম্ভাবনা নাই। তো সেটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক, সেটা প্রবাবিলিটি না। এই এখানে একটা টেবিল আছে যে র্যান্ডম নাম্বার টেবিল। এই টেবিলটা আমরা যখন অ্যানালাইসিস করব তখন জানবো। আচ্ছা, এরপরে আসো সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। This type of sample is chosen by selecting a random starting point and then picking every ith element of the succession of the sampling frame. এখানে i equal to কি n ভাগ n। ঠিক আছে, তাহলে আমরা ধরো আমাদের এখানে আমরা যদি 250 জন স্টুডেন্টের স্কলারশিপ থেকে আমরা 20 জনকে দিব, কতজনকে আমরা দিব? 20 জন। 20 জনকে দিব। তাহলে 250 ভাগ 20 কত হয়? 12.5 বা 13, তাই না? জি স্যার। আচ্ছা, এখন সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে যে 12.5 মানে 13 জন, 250 জনের লিস্ট আছে 1 থেকে 250 জন পর্যন্ত। এই 13 জনকে প্রথমটা ধরলাম, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। 13 জনকে আমি ধরলাম, 13 নাম্বারকে প্রথমটা। এরপরে আবার 13 যোগ করে 26 নাম্বার হচ্ছে 2টা। 26 এর পরে আবার 13 যোগ করে 39টা হচ্ছে কি 3টা। 39 এর সাথে আবার 13 নাম্বার যোগ করে হচ্ছে কি 54 নাম্বার হচ্ছে 4টা। এইভাবে আমরা 250 জনের মধ্যে 20 জন সিলেক্ট করব। বোঝা গেছে কথা? 13 জন পর পর। 13 জন পর পর। ক্লিয়ার? এটা জি স্যার। কিসের স্যাম্পলিং? সিস্টেমেটিক স্যাম্পলিং এটা। এরপরে আসো স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, এখন স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা কি, বিষয়টা কি? স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা কি? পপুলেশন স্প্লিট ইনটু সাব। একটু পড়ো, একটু পড়তে থাকো। Population split into subpopulation. Strata are mutually exclusive and collective. Existing. স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, তাহলে আমরা আমরা কি বলছি যে আমরা 250 জন স্টুডেন্টকে দেব। 250 জন স্টুডেন্ট, সেখান থেকে আমরা 20 জনকে দেব। তাহলে কিভাবে আমরা 20 জনকে সিলেক্ট করব? ধরো আমাদের এখানে 250 জন স্টুডেন্ট আছে। আমরা যদি বলি যে আমাদের 4টা সেমিস্টার, লাস্ট 4টা সেমিস্টারে আমাদের 250 স্টুডেন্ট আছে, তাই না? তাহলে আমাদের সেমিস্টার কয়টা? 4টা। আমরা ধরলাম যে আমাদের ফল, স্প্রিং, সামার, ফল, এই 2019-এর ভালো মতো শোনো, 2019-এর ফল, স্প্রিং এর
স্প্রিং 2020, সামার 2020, ফল 2020, 4টা সেমিস্টারে আমাদের স্টুডেন্ট টোটাল আছে এগ্রি বিজনেসে 250 জন। এখান থেকে আমরা 20 জনকে দিব। তাহলে এই যে 4টা সেমিস্টার, 4টাকে আমরা কি স্ট্রাটাতে ভাগ করে ফেললাম, মানে স্তরে ভাগ করে ফেললাম। হ্যাঁ, তো 4টা সেমিস্টারে আমাদের ধরে নিলাম যে আমাদের স্টুডেন্ট 4টা সেমিস্টারে যারা ভর্তি হয়েছে প্রত্যেক ইয়ার থেকে 20 ভাগ 4, মানে 5 জন করে আমরা নিব। 5 জন করে আমরা নিয়ে ওই ধরো ফল সেমিস্টারে 50 জন ভর্তি হয়েছে, 50 জনের মধ্যে আমরা র্যান্ডমলি 5 জনকে সিলেক্ট করব। তারপরে স্প্রিং 2020 থেকে র্যান্ডমলি 5 জনকে সিলেক্ট করব, লটারি করব। ঠিক আছে? বুঝছেন? কথা বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এইভাবে আমরা 20 জনকে কালেক্ট করব। স্টাডিফাইড মানে স্টাটা, আমরা যদি বলি, আমরা যদি ওই যে প্রদর্শনী প্লটগুলো করি না, প্রদর্শনী প্লটগুলো যখন আমরা Yes. করি, দেখা যায় যে ছোট ছোট প্লট, ওখান থেকে যে ধান বা অন্যান্য যা কিছু আমরা লাগাই সেখান থেকে আমরা ওই হেক্টরে কনভার্ট করে আমরা হিসাব করি, করি কিনা? ডিপ্লোমাতে তোমরা করো নাই? অবশ্যই করেছো। Yes, তো সেই রকম 6টা তোমাদের স্টাটা আছে, 6টা তোমাদের ফিল্ড আছে। ধরো একটাতে তুমি 6 জন, তোমাদের 6 জন মিলে আর কি তোমরা ধান লাগাইছো 6টা প্লট। এই 6টা প্লট থেকে আমরা 1 কেজি 1 কেজি করে 6 কেজি নিলাম। তার মানে কি স্টাটাতে হোমোজেনাস একই ধরনের ধানের গাছ থেকে, এটা হেটেরোজেনাস হইতে পারে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি আবার ওই ইউনিভার্সিটির স্কলারশিপের বিষয়ে চলে আসি বা ডাটা তো সংগ্রহের কথা বলে চলে আসি, তাহলে আমাদের এখানে 6টা বিভাগের থেকে যে স্টুডেন্ট আছে, 6টা বিভাগের থেকে আমরা 250 স্টুডেন্টের মধ্য থেকে আমরা 6টা বিভাগ থেকে 20 জন সিলেক্ট করব। তার মানে কি আমরা 250 স্টুডেন্টকে স্টাটাতে ভাগ করলাম, 6টা স্টাটাতে। ঠিক আছে? বুঝা গেছে কথা? দ্যাট ইজ স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিংটা কি? Target population is split into mutually exclusive and collected exhausted subpopulation. Then random sample of the cluster are selected on SRS. SRS কথা হচ্ছে simple random sampling. ক্লাস্টার কি? এই যে উত্তরাতে কয়টা সেক্টর আছে? 10টা সেক্টর, তাই না? আরো বেশি আছে, 15টা 18টা 20টা সেক্টর আছে ওই যে ওই পেজে দিয়াবাড়ি বৃন্দাবনের ওইদিক। তা আমরা ধরে নিলাম যে আমরা উত্তরার থেকে উত্তরার বাসিন্দাদের কয়জন কোভিড-19 এ আক্রান্ত হয়েছে সেটার আমরা ডাটা নেব, তাই না? তাইলে উত্তরা থেকে কয়টাতে ভাগ করা হয়েছে? উত্তরাতে আমরা আপাতত 10টা সেক্টরে মানুষজন বাস করে বা 15টা সেক্টর আছে উত্তরার, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলছি যে টার্গেট পপুলেশন ইজ স্প্লিট ইনটু মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টেড সাব। তার মানে এই যে 15টা সেক্টরে ভাগ করা হয়েছে, এই 15টা সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর র্যান্ডমলি আমরা সিলেক্ট করব। ধরে নিলাম যে আমাদের 15 নম্বর 14 নম্বর সেক্টর বা 12 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টরে যে ভার্সিটির 12 নম্বর সেক্টরে যতগুলো বাড়ি আছে সব বাড়ির থেকে আমরা তথ্য নিব, সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লিয়ার? একজনও বাদ যাবে না। স্যার হুম, এসআরএস এর মিনিংটা কি বলছেন যে স্যার? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এই যে 15টা সেক্টর আছে, 15টা সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর আমরা ওখানে লটারির মাধ্যমে তুলবো।
তুলে জি ও স্যার। যে সেক্টরটা পড়বে, ধরো 15 নম্বর সেক্টরের মধ্যে, মানে 15টা সেক্টরের মধ্যে 12 নম্বর সেক্টরটা পড়লো, 12 নম্বর সেক্টরে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির থেকে তথ্য নিতে হবে। বোঝা গেছে কথা? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই যে স্যাম্পলিং এর স্ট্রেংথ উইকনেস, এখানে কিছু কথা বলা আছে। এই স্ট্রেংথ আর উইকনেসটা তোমরা একটু নিজে পড়ে নিবা। এটা তেমন আলোচনা করার বিষয় না, আমরা স্ট্রেংথ উইকনেস তোমাদের জানার জন্য, কিন্তু মেইন পার্থক্য যেটা, যে প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ রিসার্চারের হাত থাকে না, বাট প্রবাবিলিটি স্যাম্পলিং এ রিসার্চারের অনেক কিছু মানে তার জাজমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাম সিলেক্ট করা হয়, তো সেখানে একটু বায়াসনেস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই স্ট্রেংথ এবং উইকনেসটা তোমরা জানবা, ঠিক আছে? নন প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য: নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এক্সপ্লোরাটরি রিসার্চ, আর এটা হচ্ছে কনক্লুসিভ রিসার্চ। নন প্রবাবিলিটিতে এরর সংখ্যা বেশি হয়, আর প্রবাবিলিটিতে এরর হওয়ার সম্ভাবনা কম। এটা আনফেভারেবল আর এটা ফেভারেবল প্রবাবিলিটি, ঠিক আছে? বোঝা গেছে কিনা? জি স্যার। কে আছে? হিমেল পারভেজ, হিমেল আলিম, সারোয়ার পারভেজ, লাবি বানিস। স্যার আছে। এই যা যা আলোচনা করছি কথাগুলো বোঝা যায় না যায় না, এটা কও। ওই শান্তিদা স্যার বলো। শুনতেছি স্যার। যায় স্যার, বোঝা যায়। পরবর্তীতে রেকর্ডটা আবার শুনবা, রেকর্ডটা আবার শুনে রেকর্ডটা আয়ত্ত স্যার। করার চেষ্টা করবা। কথা বোঝা যায়? জি জি স্যার। স্যার। স্যার আচ্ছা, আমরা মূলত যে সময় আমরা আর পাবো, হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি না। জি স্যার। এই কারণে আমাদের হাতে হয়তো বা 2টা বা 3টা ক্লাস আমরা পাবো। 3টা ক্লাস যদি আমরা পাই, 3টা ক্লাসে আমরা আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো এর মধ্যে স্যাম্পলিং টেকনিক একটা গেল, এরপরে আমাদের স্ট্যাটিস্টিক সফটওয়্যারটা একটু দেখাইতে হবে। এছাড়া আর একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। এখন ক্লাস যদি নিয়মিত না করো তাহলে কিন্তু এই সামনের পরীক্ষাগুলো তো বুঝবা না, ঠিক আছে? সামনের পরীক্ষাগুলো, ফাইনাল পরীক্ষা যদি যারা রেগুলার ক্লাস করবে না তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবার কিন্তু একটা অন্য ধাঁচের সব প্রশ্ন হবে। হ্যাঁ, স্যার করবো করবো এবার ক্লাস আর মিস নাই। এই একটা বিষয় গেছে। 2 নাম্বার বিষয় হচ্ছে যে মেকআপ পরীক্ষা নিয়ে একটু কথা বলি। মেকআপ, হ্যাঁ, যারা মেকআপ যাদের বাকি আছে তারা ওই আমাদের মেকআপ যে গ্রুপ আছে সেই গ্রুপে ঢুইকা মেকআপের ইয়া করবে, ঠিক আছে? এবং মিড টার্মের মতো মেকআপ পরীক্ষা হবে, পেমেন্ট জমা দিয়ে সবকিছু করতে হবে, ঠিক আছে? তাহলে এই স্লাইডটার থেকে কি স্যাম্পল এবং সেন্সাস কি জিনিস, এবং তার সঙ্গে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক কাকে বলে সেটাই। কারণ এটা মার্কেটিং রিসার্চে আমরা ভালো মতো পড়াই, তো এই জন্য এখানে এই স্লাইডটা এই পর্যন্তই, ঠিক আছে? এরপরে শুনলাম। আমরা তাহলে প্রশ্ন ডিজাইন করা আমরা শিখছি এর আগের ক্লাসে, তাই না? মিড পরীক্ষার আগে কোশ্চেনিয়ার ডিজাইন করা শিখছি। কোশ্চেনিয়ার দিয়ে আমরা ডাটা কালেক্ট করব, কোন টেকনিক দিয়ে ডাটা কালেক্ট করব সেটাও আমরা জানলাম আজকে, যে এই এই বিষয়টা দিয়ে এইভাবে ডাটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, এখন আমরা বর্ণনা দেখি। হ্যাঁ,
যে ডাটা অ্যানালাইসিস করার পরে যে বর্ণনাগুলা সেটা আমাদের দেখতে হবে। যেমন দেখা যায় জি স্যার। এই যে একটা টেবিল, এই টেবিলের বর্ণনাগুলো জানতে হবে। টেবিলের কি জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্ট, এখানে মেল নাম্বার, ফিমেল নাম্বার, পার্সেন্টেজ বলা আছে। তাহলে কি এই টেবিলটাতে কি বলা আছে দেখো, যে মেল হচ্ছে 62 জন, ফিমেল হচ্ছে 38 জন, টোটাল 100 জন। তাহলে পার্সেন্টেজ কত? 62 আর 38। তাহলে এটার বর্ণনা কি বলছে যে মেল রেসপন্ডেন্ট ওয়ার মোর ইন্টারেস্টেড অন অর্গানিক ফুড দেন ফিমেল রেসপন্ডেন্ট। ফর দ্যাট রিজন মোস্ট অফ আওয়ার রেসপন্ডেন্ট আর মেল ডিসপ্লেড ইন টেবিল 1। টেবিল 1 এ মেলকে এই জন্য ডিসপ্লেতে আসছে, তাই না? আমরা ওই যে অর্গানিক ফুডের ওই জার্নালটাই নিয়ে আলোচনা করতেছিলাম, এই যে ফ্যাক্টর অ্যাফেক্টিভ অর্গানিক ফুড এন্ড দ্য প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ অর্গানিক প্রিফারেন্স। তা একটা যদি তোমার টেবিল এভাবে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এটার বর্ণনা লিখো, তাহলে কি পারা যাবে না? পারা যাবে স্যার। আচ্ছা, এরপরে আসো যে এজ অফ দ্য রেসপন্ডেন্ট। দেখো এজ অফ দ্য রেসপন্ডেন্টে কি বলছে যে 18 থেকে 24 ইয়ারের 16 জন, বা 25 থেকে 54 ইয়ারের 60 জন, 55 এবং ওল্ডার 24 জন। তার মানে কি এদের বর্ণনাটা আসবে যে 16% হচ্ছে টোটাল 100 জন, 16% হচ্ছে এত এজের, 25 থেকে 54 এজ হচ্ছে 60 এজের, 55 এবং আদার ওল্ডার হচ্ছে 24 জন। From the above table it would be said that middle aged people are purchase organic food very often। মানে যেটার পার্সেন্টেজ বেশি, এই যে মিডল এজ পিপল, তারাই আর কি ইয়া করে। আমি বুঝতেছি না এটা অটোমেটিক এই লেখাগুলো কোথা থেকে আসতেছে। আচ্ছা, তাহলে এই বর্ণনাটা কি? এই তিনটা টেবিল থেকে বোঝা যাচ্ছে যে যাদের বয়স 25 থেকে 55 বছর তারাই বেশি আগ্রহী। এডুকেশন থেকে কি বোঝা যাচ্ছে? ইলিটারেট, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আর আদার্স। ওই যে কোশ্চেনিয়ারটা মনে আছে না, গত ক্লাসে, গত মিড টার্মের আগে যে আমরা কোশ্চেনিয়ার নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা বলছি কি যে ডেমোগ্রাফিক প্রোফাইল, আমরা কি অ্যানালাইসিসের আলোচনা করতেছি? ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্ট। হ্যাঁ, তাহলে ইলিটারেট হচ্ছে 20 জন, প্রাইমারি 14 জন, সেকেন্ডারি 26 জন, হায়ার সেকেন্ডারি 1 জন, টোটাল 100 জন। এই জন্য পার্সেন্টেজ হচ্ছে 20, 14, 26, 40। তাহলে টেবিল showed that 40% are higher education, higher secondary and others, followed by secondary 26, illiterate 20 and primary 14। That means এই বর্ণনাতে বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারিতে 40% সবচেয়ে বেশি লোক আগ্রহী, এরপরে 26, এরপরে 20, এরপরে 14। তাহলে রেসপন্ডেন্ট ওয়ার ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ অন দ্য বেসিস অফ দেয়ার এডুকেশন। এডুকেশনের ভিত্তিতে আমরা রেসপন্ডেন্টকে 4 ভাগে ভাগ করছি। এদের মধ্যে এই ব্যক্তি এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার সেকেন্ডারি এবং আদার্স এডুকেশন ক্যাটাগরিটা সবচেয়ে বেশি। বোঝা গেছে? ব্যাখ্যা এভাবে বলা যাবে না? এভাবে যদি তোমাকে একটা টেবিল দিতে দেওয়া হয় আর তোমাকে যদি ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে তুমি এইভাবে ব্যাখ্যা করবা। এরা যারা ক্লাস করবে না তারা বুঝতে পারবে না, কারণ পরীক্ষাতে এই ডিজিট চেঞ্জ গুলো আলাদা থাকবে। টেবিলটাকে এভাবে বর্ণনা করতে হবে। এরপরে আসো ডিস্ট্রিবিউশন অফ রেসপন্ডেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফ্যামিলি সাইজ। ফ্যামিলি সাইজ অনুযায়ী, যেমন 1 থেকে 4 এজের ফ্যামিলি সাইজ হচ্ছে 26%, মিডিয়াম হচ্ছে 5 থেকে 6 জন ব্যক্তি নিয়ে গঠিত হচ্ছে মিডিয়াম ফ্যামিলি সাইজ, তাদের এজ পার্সেন্টেজ হচ্ছে 26, লার্জ হচ্ছে অ্যাবভ 7, তাদের পার্সেন্টেজ হচ্ছে 48। তাহলে আমরা কি বলতে পারি যে রেসপন্ডেন্ট ওয়ার ক্লাসিফাইড ইনটু 3 categories, small, medium and large, on the basis of their family size. Respondent having large family size মানে 48% are all interested in organic food। এরা মানে লার্জ ফ্যামিলি সাইজ যাদের, তারা অর্গানিক ফুড কেনার ব্যাপারে আগ্রহী। এটাই হচ্ছে এই টেবিলের বর্ণনা। ঠিক আছে, এরপরে আসো ডিস্ট্রিবিউশন অফ দ্য রেসপন্ডেন্ট, মানে আমরা যাদের কাছে ডাটা কালেক্ট করতেছি তাদেরকে আমরা কি হিসেবে ডিস্ট্রিবিউট করতেছি? মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম কি? বিলো 15,000, 15,000 থেকে 30,000, 30,000 থেকে 50,000, ওভার 50,000।
এই সংখ্যা হচ্ছে 36 বা 24 18 22, এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে তার ব্যাখ্যাটা কি, যে above table is targeted BDT টাকা কারেন্সি টেবিল 4 sorry টেবিল 4 না টেবিল 5 respondent were classified into categories on the basis of their monthly income অনুযায়ী ক্লাসিফাইড করা। সেখানে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ কার বেশি, 36। হ্যাঁ, রেসপন্ডেন্ট হ্যাভিং মান্থলি ইনকাম বিলো 15,000 টাকা আর মোর ইন্টারেস্টেড ইন অর্গানিক ফুড। তার মানে যাদের পাশে মানে 15,000-এর নিচে যাদের ইনকাম, তারা আর কি বেশি ইন্টারেস্টেড অর্গানিক ফুড খাওয়ার ক্ষেত্রে। তাহলে আমরা আজকে কিসের আলোচনা ব্যাখ্যা শুনলাম, একটা হচ্ছে যে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্ট। এখন এই ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দ্য রেসপন্ডেন্ট এর ব্যাখ্যা, টেবিল যদি এরকম 5-6টা থাকে তার ব্যাখ্যা দিতে হবে। বোঝা গেছে? কথা বোঝো না বোঝো কিছু বুঝি না তো। এটা আমরা ওই যে আমরা কি করছিলাম, স্যার টেবিল তৈরি করে আবার স্যার বর্ণনা ব্যাখ্যা দিতে হবে। টেবিল তৈরি করে দেব, তোমাদের ব্যাখ্যা দিতে হবে। এই যে আমরা ডেমো কোশ্চেনিয়ার সাজাইছিলাম না, জি স্যার। আমরা আমরা কি দেখছিলাম, এই যে কোশ্চেনিয়ার দেখছিলাম না, ডেমোগ্রাফিক প্রোফাইল, এই যে ফ্যাক্টর অফ কনজিউমার পারসেপশন এবং অর্গানিক ফুড এন্ড দেয়ার প্রিফারেন্স, বাংলাদেশি অর্গানিক প্রিফারেন্স। এখানে কি দেখছিলাম, যে জেন্ডার মেল না ফিমেল, এজ 1 2 3 4 মোর দেন 60 এরকম ক্যাটাগরি, লেভেল অফ এডুকেশন এগুলা ক্যাটাগরি, ফ্যামিলি মেম্বার, এই যে মান্থলি ইনকাম, এইগুলার আমরা ডাটা কালেক্ট করে এটা অ্যানালাইসিস করে ওই টেবিল আসছে, ওই টেবিলের থেকে আমরা এখন বর্ণনা করা শিখলাম। বোঝা গেছে? তাইলে প্রথমে আমরা কি বলবো, যে ডেমো রিসার্চ প্রপোজালে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোশ্চেন টাইটেল ঠিক করতে হয়। টাইটেল ঠিক করে কি করতে হয়, অবজেক্টিভ ঠিক করতে হয়। অবজেক্টিভ ঠিক করে পুরো প্রপোজালটা লিখতে হয়। এরপরে কোশ্চেনিয়ার ডিজাইন করতে হয়। কোশ্চেনিয়ার ডিজাইন করে কি করতে হয়, ডাটা কালেক্ট করতে হয়। ডাটা কালেক্টটা কোন উপায়ে করবা, ওই স্যাম্পলিং টেকনিক, মানে রেসপন্ডেন্টের কাছে ডাটাটা নিবা, সেটা কোন স্যাম্পলিং টেকনিক ব্যবহার করবা সেটা আজকে আমরা জানলাম। জানার পরে আমরা অ্যানালাইসিস করে ওই টেবিল বের করছি, সেই টেবিলগুলোর বর্ণনা আমরা জানলাম। যে স্যার অ্যানালাইসিস তো করি নাই, হ্যাঁ অ্যানালাইসিস আমরা নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে আমরা সফটওয়্যার দিয়ে দেখাবো যে টেবিলগুলো কিভাবে অ্যানালাইসিস করা যায়। এর আগে মিডের আগেও আমরা দেখাইছিলাম যে এসপিএসএস থেকে কিভাবে অ্যানালাইসিস করা যায়, তাই না? তাই কি না? তারপর পর্বে দেখাইছিলাম, না হলে আগের ভিডিও লেকচার দেখো। কথা বোঝা যায়? জি স্যার। হুম? কথা বোঝা যায় কিনা? জি স্যার যাই। তাহলে এই রিসার্চ মেথোডোলজি ডাটা অ্যানালাইসিস প্রেজেন্টেশনটা একটা সিস্টেমেটিক ওয়ে, এটাতে যে কোনো সময় যে কোনো কিছু করানোর সুযোগ নাই এবং একটার পর একটা সিস্টেম ওয়াইজ আসতে হয়। যারা আগে ক্লাস করো নাই তারা প্রিভিয়াস ভিডিও লেকচারগুলো শুনে নেবে। বোঝা গেছে? সার্ভার পারভেজ ধরতে পারতেছো তুমি? জি স্যার। লাভি বানিজ বোঝা যায়? হিমেল হিমেল বাইরে হয়ে গেছে না? জি স্যার বোঝা যায়। সঞ্জিতা, হিমেল খুব দুষ্ট, ক্লাস করতে চায় না, পরীক্ষার আগে গিয়ে দরকার। আচ্ছা, তাহলে আমরা মূলত আমাদের যে বিষয়গুলা জেনে গেলাম, যে আমাদের কি কি পড়তে হবে, তাই না? তাই কি না? জি স্যার। সার্ভার পারভেজ, তোমার মুখ থেকে শুনতে চাই, ক্লাস কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? সার্ভার পারভেজ, খবর নাই। এই সার্ভার হ্যাঁ তো পারভেজ, নাই মনে হয়, শুনতেছে না মনে হয় স্যার। আচ্ছা, লাবিব কি বাসার থেকে ক্লাস করতেছো? জি স্যার। সার্ভার পারভেজ বোঝা গেছে? এই সার্ভার পারভেজ, কক্সবাজারের ভাষায় একটু রেসপন্স করো। স্যার
নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে স্যার, এই জন্য স্যার। ঠিক আছে, তুমি রোহিঙ্গা শিবির থেকে কি জয়েন করছো নাকি? বুঝতেছি না তো। জি স্যার। শোনো, সুদূর কক্সবাজার থেকে তুমি যে আগ্রহ নিয়ে ক্লাস করো, বাকি সবাই এখানে ঢাকায় থেকে ওইভাবে ক্লাস করতে চায় না। তো ক্লাস রেগুলার করতে হবে। এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেগুলার ক্লাস করতে হবে এবং রেগুলার সবকিছু বুঝতে হবে। আমরা এরপরে প্রেজেন্টেশনের বিষয় গুলা নিয়ে আলোচনা করব। আমরা মূলত মোটামুটি আমাদের ক্লাসের যে মেইন পার্সপেক্টিভটা সেটা আমরা শিখেছি। মেইন যে জায়গাটা, এখন আমাদের অ্যানালাইসিসটা করতে হবে। আমরা টাইটেল কিভাবে ঠিক করব, অবজেক্টিভ কিভাবে লিখবো, হ্যাঁ, এই জিনিসগুলো সব শিখে গেছি। এরপরে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে অ্যানালাইসিসটা জানতে হবে এসপিএসএস দিয়ে। তো প্রত্যেকটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসের বিষয়গুলা, ক্লাসে যে জিনিসগুলো শেখানো হবে, এক্সেল দিয়েও কিছু জিনিস, আমরা এক্সেল সফটওয়্যার দিয়ে আমরা কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। তো তোমরা আশা করি যে রেগুলার ক্লাসে আসবা, ঠিক আছে? তারপর জি পারবে স্যার। আজকের ক্লাসের কি কি জিনিস বুঝো নাই এটা একটু বলো। স্যার বলো। তারপর পারবে খবর নাই। সানজিদা, বোঝা যায় কথা? জি স্যার। আজকের ক্লাসগুলো বোঝা গেছে না? স্যার আচ্ছা, তো ঠিক আছে। মোটামুটি আজকে যা আলোচনা করা হলো এগুলো লেকচার আপলোড করা হবে। তোমরা একটু পড়ো, কারণ এবার কিন্তু পরীক্ষা খুব কনসেপচুয়াল আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি কি করলাম? আমরা করলাম আজকে স্যাম্পলিং কাকে বলে, সেন্সাস কাকে বলে, প্রবাবিলিটি স্যাম্পলিং কি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি, প্রবাবিলিটি স্যাম্পলিং কত প্রকার, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কত প্রকার, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য, এবং ডেটা কালেক্ট করার পরে আমরা ডেমোগ্রাফিক প্রোফাইল অ্যানালাইসিস করার পরে যে আমরা টেবিল পাবো, সেই টেবিলটা কিভাবে আমরা, যদি পরীক্ষায় টেবিল দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা বর্ণনা লিখবো, মূলত এই বিষয়গুলো আজকে আমরা দেখলাম। ঠিক আছে, জি স্যার। এই লেকচার শিট ভালো মতো দেখা সব ইয়া করবা। আজকে আরো মেকআপ টেকআপ থাকে পরীক্ষা, গ্রুপে তোমরা দেখবা। নিয়মিত পেমেন্ট সহ অন্যান্য বিষয়গুলা ক্লিয়ার করবা। তাহলে রাখলাম, হ্যাঁ? আজকের ক্লাস যদি তোমাদের ওকে। কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে শেষ। জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম।